মাছ ধরা কেবল একটি শখ নয়, এটি একটি শিল্প। আর এই শিল্পের খুঁটিনাটি সম্বন্ধে জানতে, যেমন পুকুর থেকে কিভাবে বড় মাছটি ধরবো, কিভাবে নদী থেকে বড় মাছটি ধরবো, কিভাবে চার দিব, কিভাবে টোপ দিব, এইগুলি জানতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের লিজেন্ড শিকারী, চাঁদপুরের বিখ্যাত সেই নাজিমুদ্দিন মোহাম্মদ জিলান ভাই। জিলান ভাই, আজকে আমার অনুষ্ঠান মাছ ধরার খুঁটিনাটি উইথ জয় এই প্রথম পর্বে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান, মাছ ধরার নেশা এবং শুরুটা যেভাবে। মাছ ধরার নেশা মূলত ছোট থেকেই এই বিভিন্ন আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীর মাছ ধরা দেখেই মানে নেশার সৃষ্টি। আর মূলত হাতেখড়িটা হলো গিয়ে আমার অরিজিনালি মামাকে দিয়ে। আমার মামাও একজন শৌখিন শিকারী ছিলেন। উনার প্রচণ্ড মাছ শিকারের নেশা ছিল। ওই নেশা থেকে মামার সাথে টুকটাক যাওয়া আসা করতে, করতেই আস্তে, আস্তে মাছ শিকারের নেশায় পেয়ে যায়। সে থেকেই মাছ শিকার শুরু। ভাইজান, আমরা যারা শিকারে আছি, পুকুরে যাই বা নদীতে যাই, সকালে না দুপুরে না রাতে কখন মাছ বেশি খায়? আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা দেখছি, মোটামুটি তো দীর্ঘদিন মাছ ধরতেছি। হ্যাঁ, মাছের খাওয়ার প্রবণতাটা নির্ভর করে হলো গিয়ে আবহাওয়ার উপরে। প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়ার উপরে নির্ভর করে মাছ সকালের দিকেও কোনো, কোনো সময় বেশি খায়। কোনো, কোনো সময় দুপুরে খাওয়ার পরে, লাঞ্চের পরেও মাছ খায়। কোনো, কোনো সময় দেখা গেছে রাত্র ১০টা-১১টার পরেও মাছ খায়, যেটা আমরা ২৪ ঘন্টা যে খেলাগুলো খেলি ডে নাইট, এ সময়ও হয়। মাছের আসলে খাওয়ার নির্দিষ্ট কোনো মা ইয়ে নাই। তবে বড় মাছের ক্ষেত্রে সবসময়ই দেখেছি হইলো গিয়া গভীর রাতে আর নতুবা খেলার শেষ মুহূর্তে বিকেলে মনে করেন খেলা শেষ হয়ে যাবে ৫টায়, এই ৪টা থেকে ৫টা ১ ঘন্টা বড় মাছ খায়। এটা সাধারণত কাতল মাছটাই বেশি হিট হয়, একটু বড় মাছগুলা। আর নইলে মাছ খাওয়ার আসলে কোন সময় নির্দিষ্ট ইয়া। আর বিশেষ করে আরেকটা প্রজাতির মাছ যেটা আরকি আমরা বেশি পছন্দ করি, রুই এবং কালবাউস। এটা সারাক্ষণই খায় যদি আবহাওয়াটা খুব ভালো থাকে, রৌদ্রটা খুব ভালো তো এই হিসেবে নির্দিষ্ট কোনো সময় বলা মুশকিল। কোন মাছ কখন খাবে এটা বলা মুশকিল। আপনার আ মাছ ধরার ক্ষেত্রে বা যতদিন মাছ ধরেছেন, সবথেকে বড় মাছ ধরার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। সবচাইতে বড় মাছ ধরার অভিজ্ঞতা হলো গিয়ে ২ টা জায়গায়। এটার ১ম টা হলো গিয়ে আমি নিজে মাছের চাষ করতাম। ওই পুকুরে একসময় খেলাও দিয়েছিলাম। আ বিভিন্ন অসুবিধার কারণে খেলা বন্ধ করে দিয়েছি, আর খেলি না। ওইখানে আমি একদিন নিজে ব্যক্তিগতভাবে মাছ ধরতে গিয়ে একটা ব্রিগেড মাছ ধরেছিলাম ১৯ কেজি ৭০০। আর জলাশয়, উন্মুক্ত জলাশয় বলতে নদীতে একটা মাছ ধরেছি হলো গিয়া মৃগেল মাছ। যেটা আমার জীবনের সবচাইতে স্মরণীয় মাছ, এবং এত অল্প সময়ে এই মাছটা আমি উঠাইতে পারছি, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এটা হয়তো কিসমতে ছিল দেখেই এভাবে তাড়াতাড়ি হয়ে গেছে। সেটা হলো গিয়া ১৭ কেজি ২০০ গ্রাম একটা মৃগেল মাছ, বিশাল মাছ। এইরকম একটা মৃগেল মাছ যদি পুকুরে হতো, আমার মনে হয় এটা পুকুর থেকে উঠাইতে হইলে গিয়া ১-২ ঘন্টা লাগতো। কিন্তু আমি নদীতে মাছটা উঠাইছি আমার মনে হয় ১০-১২ মিনিট। আচ্ছা, আচ্ছা। তো এই হলো গিয়া বড় মাছ ধরার অভিজ্ঞতা। আর এমনিতে তো মনে করেন ১০-১২ কাতল অহরহ ধরেছি, অনেক পুকুরেই ধরেছি। এটা অগণিত। ছোট বড় মাছ ধরেই অভ্যস্ত। কাজেই যেই পুকুরে যেরকম মাছ আছে সেখানে সেরকমই পাওয়া যাবে। এর বাইরে তো আর না। তো সেই হিসেবে জীবনের ওই ২ টাই এখনো ব্যক্তিগত স্মরণীয়, বড় মাছ এবং আ টিমে, টিমে মাছ ধরতে গিয়েছি বলতে বিশেষ করে বলতে হয় আমার এই কুমিল্লার এক ভাই আছে, এবায়েত ভাই। উনার টিমে উনার সাথে অনেকবার মাছ ধরেছি। অ্যা উনি ব্যক্তিগতভাবে আমার দেখা মতে ২৩-২৪ কেজি কাতল মাছ ধরেছে ধর্মসাগর থেকে। একটা সময় ধর্মসাগরে অনেক বড়, বড় মাছ ছিল। এটা আমার ব্যক্তিগত নিজের ধরা না, এটা হলো আমার টিমের ধরা। সেই হিসেবে ওইটারও দাবিদার। অবশ্যই, অবশ্যই। একটা টিমে যখন অ্যাটেন্ড করা হয় তখন ওই যা টিমের মাছ হয় দাবিদার। তখন নিজেরই বলা যায়। ভাইজান, আপনি বাংলাদেশের মধ্যে যত বড়, বড় পুকুর আছে, দিঘি আছে, লেক আছে, সব জায়গায় আপনি মাছ ধরেছেন। তো মাছ ধরে পুকুর অথবা নদী কোথায় সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন? যদি আপনার অভিজ্ঞতার তুলি থেকে আমাদের কিছু বলতেন। ১ম নিজেদের বাড়ির পুকুরেই মাছ ধরছি। তার থেকে এই জলাশয় বলতে নদীতেই মাছ ধরা। আমি নদীমাতৃক এলাকারই ছেলে। চাঁদপুর বাড়ি আপনি তো বলছেন, এবং আপনার মাধ্যমে টোটাল এই অনুষ্ঠান যারা দেখছেন বা দেখবেন সবাই জানেন আমি চাঁদপুরের ছেলে। নদীমাতৃক চাঁদপুর। চাঁদপুরের খাল,
পাশাপাশি পদ্মা মেঘনার তীরে আমরা থাকি। পদ্মাতে তেমন একটা মাছ ধরা হয় না, মেঘনাতে প্রচুর মাছ ধরা হয়। আমাদের পাশেই আছে ধনাগদা নদী, ধনাগদাতেও অনেক মাছ ধরা হয়। তো নদীতে মাছ ধরতে গিয়ে একটা সময় প্রচুর মাছ ধরছি, বেশ আনন্দই লাগছে। কারণ নদীতে সবচেয়ে বড় আহ, আনন্দটা হলো গিয়া অনেক খরচ কমে মাছ ধরে আসা যায়। আর এখন যে অবস্থা, সারা দেশে যেখানেই মাছ ধরতে যাওয়া হয় প্রচুর পরিমাণে খরচ, সেটা বহন করে মাছ ধরা এখন অনেকটাই কষ্টসাধ্য। সেই অর্থে নদীতে অনেক আরামে মাছ ধরা যায়, কারণ সারাদিনে দেখে গেছে আধা কেজি ডিম হইলে এই মাছ ধরা হয়ে যায়। আর একটা টিকিটের পুকুরে মাছ ধরতে গেলে 5-6 কেজি ডিমও হয় না। সেই সাথে ছাতু, আনুষঙ্গিক খাদ্য সামগ্রী ইত্যাদি সব মিলে অনেক একটা বিরাট প্যারা। সেখানে নদীতে কম, নদীতে আনন্দ, প্রাকৃতিক হাওয়ায় নদীতে মাছ ধরতে গিয়ে ওই আশেপাশে ছিটের সাথেও কোনো রকমের একটা মাছ ধরতে গিয়ে হেসিং নাই, এই ডাইনে যায় বামে যায় এই শব্দের কোনো অসুবিধা নেই। নদীতে মাছ ধরাটা আসলে মজাটাই একটা ভিন্ন। নদীতে খাওয়া দাওয়া যদি নদীতে খাওয়া যায় সেটাও একটা ভিন্ন আনন্দ, একটা পিকনিক হয়ে যায়। আর নদীতে প্রচুর মাছ ধরছি একসময়, যেই সময় শরীরের একটা ব্যাপার আছে, সময়ের একটা ব্যাপার আছে। তো ওই অর্থে আর কি নদীর মাছ ধরাটা আসলে খুবই একটা আনন্দের ব্যাপার। নদীতে মাছ ধরলে সেই মাছটার ভিন্নতা একটা টেস্টও আছে। পুকুরের মাছের থেকে নদীর মাছের টেস্টও আলাদা। এই জীবনে অনেক সময় নদীতে মাছ ধরে কাটাইছি। আর এখন এই বয়সের ভারে নদীতে এখন আর যাওয়া হয় না, কারণ বিশেষ করে রৌদ্র এবং নৌকা নিয়ে আসা যাওয়া যে একটা বিড়ম্বনা, সেই কারণেও নদীতে এখন আর মাছ ধরতে যাওয়া হয় না তেমন একটা। নদী এবং পুকুরে কিভাবে এত মাছ পান? আপনি যখন মাছ ধরতে যান দেখি আশেপাশে সবাই তাকায় থাকে যে কি মাছ, মানে এত মাছ কিভাবে পান আপনি? কিভাবে টোপ দেন, কিভাবে চার দেন? এই গোপন কিছু যদি আমাদের সাথে শেয়ার করতেন, এই গোপন খুঁটিনাটি সম্বন্ধে আসলে আমাদের জানার খুব ইচ্ছা। সেজন্য আপনাকে একটি প্রশ্ন করলাম যে কিভাবে নদীতে টোপ এবং চার দিব, যদি একটু বিস্তারিত বলতেন আমাদের জন্য অনেক উপকার হতো। হ্যাঁ, জীবনের প্রথমেই নদীতে মাছ ধরতে যখন গেছি চার করছি, তখন চার করতাম হলে গিয়া বড় বড় গোল্লা বানিয়ে নদীর। আমরা বিশেষ করে বললাম মেঘনা এবং ধনাগদায় তো বেশি মাছ ধরছি, তো এখানে একটু স্রোত থাকে, যেই কারণে আমরা একটু গোলাটা মাটি টাটি দিয়ে একটু বড় করে গোলা ফেলাতাম যাতে দীর্ঘ সময় থাকে। এইভাবে আমরা প্রথম শুরু করছি। পরে আস্তে আস্তে বিভিন্ন জনের থেকে দেখা এবং শোনা অভিজ্ঞতাও হয়েছে যে নেটের ভিতরে করে চার করে নৌকার সাথে বেঁধে রাখলে সেই চারটা দীর্ঘ সময় থাকে। প্রয়োজনে আজকে আর বসি পাওয়া হইলো না বা এই পয়েন্টে পাবো না, অন্য জায়গায় উঠে যাবো, এই চারটা উঠে নিয়ে আরেক জায়গায় ব্যবহার করা যায়। সেই হিসাবে এই চারের একটা সুবিধা পাওয়া যায়। আর টোপ হলো গিয়া ডিম রুটির টোপই টোপ ছিল। দীর্ঘদিন ডিম রুটি দিয়ে মাছ ধরেছি, সকল প্রকার মাছ এই ডিম রুটিতে খেয়েছে। এই লাড্ডুর টোপ ছাতুর ব্যবহার আসার পরের থেকে এখন ফোম ছাতুও খেলা হয়। মোটামুটি যে কদিনই বসি পাইছি নদীতে আলহামদুলিল্লাহ সবটাই ভালোই রেজাল্ট পাইছি। নদী থেকে সবথেকে বেশি মাছ এবং সবথেকে বড় মাছ কি পেয়েছেন? যদি আপনার অভিজ্ঞতার থলি থেকে আমাদের কিছু বলতেন। নদীতে আমার জীবনের সবচেয়ে বড় মাছ একটা মৃগেল মাছ। সে মাছটা হয়েছে 17 কেজি 200 গ্রাম। মাশাআল্লাহ। এটাই আমার জীবনের, আমি বলবো যে সর্বদিক দিয়েই বড়। আমার নিজের চাষ করা পুকুরে আমি একটা মাছ ধরেছিলাম ব্রিগেড, সেটা একটু বড় ছিল এটার থেকে। হইলেও সেটা আমার নিজের চাষ করা মাছ হিসাবে আমি ওই কম্পিটিশন তো না, একা একা ধরছি, সেই হিসেবে ওটারে ধরার ভিতরে আমি গণতে চাই না। ওটা হয়েছিল 19 কেজি 700 গ্রাম একটা ব্রিগেড মাছ। ভাইজান, রুই এবং কাতল মাছ ধরার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন। রুই এবং কাতল দুটা মাছই দুই প্রজাতির। দুটা মাছের খাদ্য একটু ডিফারেন্স আছে। দুটা মাছই ভিন্ন ভিন্ন টোপ খাইতে পছন্দ করে। আবার যে একই টোপ খায় না এমনও না। দোনো মাছই একই টোপও খায়। কারণ আমরা সাধারণত ঝুরা কাঁটায় রুই মাছ ধরতে পছন্দ করি এবং রুই মাছটা বেশি ধরে। ঝুরা কাঁটা বলতে আমরা যেটা বলি মনে করেন 4 কাঁটা, 2 কাঁটা, 1 কাঁটা বা এনাদার আরও বেশি কাঁটা 6 কাঁটা দিয়েও খেলি। এভাবে এটারে বলি। এটারে আমরা বিভিন্ন রুই মাছ ধরার জন্য আমরা এখন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি। তল বাসা খেলি, উপর বাসা খেলি। যখন মাছটা দুপুরবেলা একটু রুই মাছ ডিম খেতে ভেসে যায় তখন আমরা উপরে বাসা দিয়ে খেলি। আমরা চেন খেলি, ডিম গেঁথে শুধু ডিম খেলি।
তো সেই অর্থে রুই মাছের জন্য আমরা কিছু বাদিয়ান, এটাই ম্যাক্সিমাম জনেরই পছন্দ এবং রুই মাছেরও খুব পছন্দ, সেটাও ব্যবহার করি। আর এই টোপগুলা যেন কাতল খায় না এমন না, এই টোপগুলোও মাঝে মধ্যে কাতলও নিয়ে নেয়। তো সেই অর্থে আমরা এটা কাতলের টোপ ধরি না, এটাই রুইয়েরই টোপ। আর কাতলের জন্য এখন আমরা ছাতুতে যেভাবে মিক্সিং করে কাতল ধরার জন্য চেষ্টা করি, সেই কাতলের ধরতে গিয়ে দেখা যায় ম্যাক্সিমাম টোপে এখন রুই, কাতল, মৃগেল, কালবাউস সবই হয়। শুধুমাত্র একটু ব্রিগেড ধরতে গিয়ে একটু ভিন্নতার প্রয়োজন হয়। সেই অর্থে এখন আর ওই যেই খাদ্যটা মোটামুটি সুস্বাদু, সেই খাদ্যটা এখন সব মাছই কম বেশ খায়। কালপাত্র ভেদে কিছু কিছু জলাশয়, কিছু কিছু লেকে আছে ভিন্ন ধরনের টোপ খেলতে হয়। যেমন আমাদের ঐতিহ্যবাহী ঢাকার ধানমন্ডি লেক যদি ধরেন, সেই ধানমন্ডি লেকে একটু ডিফারেন্ট টোপ মাছে পছন্দ করে বেশি। সেটা ধরেন একটু ওই হারিয়া, তারপরে নারকেল পচা, তারপরে পনির পচা, পনির ক্রিম, এসবটাই একটু ধানমন্ডির লেকটা। এটা আবার অনেক জায়গায় করে না। আপনি মনে করেন ধর্মসাগরে খেলতে গেলেন, এ টোপ দিলে কোনো মাছ হবে না। এইটাই আরকি। বিভিন্ন জায়গায় আবার ওই ধর্মসাগরে খেলতে হলে একটু মিষ্টি টোপই খেলতে হবে বেশি। এটা আমি উদাহরণের জন্য ২ জায়গার নাম উল্লেখ করেছি, সেটা আবার যেন কেউ কোনোভাবে না নেয়। ভাইজান আরেকটা কমন একটি প্রশ্ন আছে সবার সবার মানে সবাই বলতে চায় বা বলে যে সারাদিন বসে নিয়ে বসে থাকেন একটা মাছও পান না। অনেক সময় মাছ পান কিন্তু অনেক শিকারী আছে সারাদিনে একটা মাছও পায় না। তখন আসলে কিরকম অনুভূতি? কিরকম লাগে? কেমন লাগে? হুম, এটা স্বাভাবিক। আমরা যখন আ একটা পুকুরে কম্পিটিশনে বড়শি বেঁধে যাই, ধরেন ২০টা ২৫টা মাছা থাকে, ৩০টা মাছা থাকে বা তার থেকে বেশি কমও থাকে। ধরতে গিয়ে আসলে এটা পুকুরেরই মাছ ধরতে গেলে এটা পুকুরেরই একটা সিস্টেম। মাছ ধরার পরিবেশেরই একটা অবস্থানের উপর এটা নির্ভর করে। কোনো সিটে মাছ হবে, কোনো সিটে হবে না। কেউ একটু বেশি পাবে, কেউ একটু কম পাবে। তবে একবারে পায় না খুব, এটা হলো গিয়া খুব কম পুকুরেই ঘটে। আর সেই পুকুরে বলতে হবে তাহলে আবারও একটু ভিন্নতা। ওই পুকুরে হয়তো কোনো আ রকমের অসুবিধা আছে। সেটা প্রাকৃতিক হোক, কোনো মানুষের ইচ্ছাকৃত হোক বা খেলোয়াড়দেরই কোনো ইচ্ছাকৃত হোক যে পাশের সিটারে মাছ পাইতে দিব না। এরকম দুষ্টামি বা অন্য কোনো অসুবিধা থাকতে পারে। সেই হিসেবে হয়তো পাশের জন মাছ পায় না। এটা দেখতে তো অবশ্যই খারাপ লাগে। এটা আমার বেলা হইলে আমারও খারাপ লাগে। মনে কষ্ট হয়। সারাদিন মাছ ধরতে আসলাম, মাছ পেলাম না বা অন্য পাশের একটা শিকারি পেল না, সেটাও খারাপ লাগে। আর আমার পাশে সাধারণত যে সকল শিকারীরা বিভিন্ন জায়গায় বড়শি বাইতে গেলে যদি এরকম দেখি কখনো যে পাশের শিকারি মাছ পাইতেছে না, তখন আমার নিজেরও খারাপ লাগে। আমি নিজে অন্তত চেষ্টা করি যে না, সে একটা মাছ পাক, সে আমার তো সীমানায় মাছ পেলে মাছ ধরুক। আমার আপত্তি থাকে না। আমি তেমন একটা আ ডিস্টার্ব অনুভব করি না। তো কম্পিটিশনের সময় অনুভব করি। আমার আরেকটা অভিজ্ঞতা বলি যেটা আমাদের অনেক ছোট আমার ভাগিনা সমতুল্য। সে হলো আ মিলন। অনেকে তাকে লাড্ডু মিলনও বলে। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা। টাঙ্গাইল ডিসি লেকে মাছ খেলতে গেছি কম্পিটিশনে। সকাল হতে দুপুরের ভিতরে আমরা বেশ ৬-৭ টা হিট পেয়েছি। এর ভিতরে আমি একটা মাছ পেয়েছি একটু বড়, সেটা হলো গিয়া ৩ কেজি ৬০০ সামথিং। এই পর্যন্ত আমার মাছ হইছে প্রায় ৯ টার মতো। আরো ছোট, ছোট মাছ আছে। এইটাই বড়, এর ছোট, ছোট আছে। কিন্তু এই ভুলক্রমে মিলন থ্রো করছে, তার একটা টোপ আমার টোপের উপরেই পড়ছে। আমার সাথে আমার যারা আ সহযোগী ছিলেন, তারা একটু আপত্তি তুলছেন। আমি বলছি, "না, অ যদি ওর কিসমতে থাকে ও মাছ পাইবো, আমার কিসমতে থাকলে আমি যাবো। আল্লাহর কি হুকুম?" সেই টোপটাই তার একটা মাছ হইছে এবং সেই মাছটা সে ১ম পুরস্কার পাইছে। সেটা আমার মনের থেকেও একটা আত্মতৃপ্তি আছে। আমি কখনো মন কষ্ট নেই নাই যে আমার মাছটা সে নিয়ে গেল। এটা তার ভাগ্যেরটাই সে পাইছে এবং সে কারণেই আসছে এবং মিলন ব্যক্তিগতভাবে যতটুকু আমি জানি এবং দেখছি অ্যা একটা ভদ্র ছেলে এবং সে মা তার সীমানায় খেলতে পছন্দ করে এবং সে অন্যকে ডিস্টার্ব করে না। এটা বাই দ্যা ওয়ে সে উঠাইয়া নিতে চাইছে টোপটা। আমি তারপরে বলছি, "না উঠাইও না, থাকুক। আম্মু থাকুক।"
এবং মিলনও বেশ কয়েকবার অন্য জায়গায় খেলতে যেয়ে বলছে যে মামা আপনার পাশে সিটটা হইলেই আমি একটা পুরস্কার পাবো। এবং এনাদারও এই ঘটনা ঘটছে এই ডিসি লেকেই, বুঝছেন? সেও পুরস্কার পাইছে, আমিও পুরস্কার পাইছি, পাশাপাশি সিটে বসে খেলছি। কাজেই ওই একজনের দ্বারা আরেকজনের ডিস্টার্ব ফিল করা, মাছ না পাওয়া খুব খুশি আনন্দের এমন কিছু না। এটা যারা করে আমি মনে করবো নেহাতই মন মানসিকতার একটু অসুবিধা তার আছে, সেজন্য এরকম কেউ করতে পারে। কিন্তু আমি মাছ পাইছি, আমার পাশের সিটওয়ালা মাছ পাবে, সেটাই আমার কামনা এবং আমার সহযোগিতা। এবং আমি আশা করি কখনো যদি গিয়ে এরকম আমি পাশে মাছ না পাই, আমার পাশে যারা থাকে তারা যদি সহযোগিতা করে আমাকে দু একটা মাছ ধরার সুযোগ করে দেয়, আমিও সেটা তো আন্তরিকতার সাথে গ্রহণ করবো এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। তা আমি অনেক জায়গায় দেখছি আপনাকে যে ধরেন পাশের মাছটা এটা, যেমন কিছুদিন আগে ময়মনসিংহে একটা খেলা খেলা হয়েছিল। তো পাশের মাছে একটু কম মাছ খাচ্ছিল। তা আপনি তাকে নিজের করে যে কোন টোপটা খাচ্ছে বিস্তারিত করে যে তুমি এই টোপটা খেলো, এই টোপটা খেলে তুমি মাছ পাবা। এবং আমি দেখছি যে এই টোপটা যখন খেলছে সে মোটামুটি ভালো মাছ পেয়েছিল। এটা আসলে এরকম মন মানসিকতা সকল শিকারী হয় না। আপনি অনেক ভালো মনের শিকারী, সেজন্য আপনার মন পেতে তাকে এটা বলেছিলেন, সেজন্য মাছ পেয়েছে। আসলে মাছ ধরার ক্ষেত্রে যখন পুকুরে একটি মাছ সিট হয়, বিশেষ করে বড় একটি মাছ সিট হলে, তখন সেই ক্ষেত্রে কি ভুল করা যাবে না মাছ উঠাতে, মানে মাছ সিট হওয়ার পরে নেট করা পর্যন্ত কোন ভুলটি কখনই করা যাবে না? একটা বড় মাছ সিট হইলে সর্বপ্রথমে খেয়াল রাখতে হবে আমার মাছটা কোন দিকে যাচ্ছে। আমার মাছটা আমাদের আয়ত্তের ভিতরে রাখার জন্য নিজের ব্যক্তিগত ক্যাপাসিটি, ব্যক্তিগত মা যেটাকে বলি অভিজ্ঞতা কাজে লাগাইতে হবে। সেই অর্থে মনে করেন এই ড্রাগ লুজ দিয়ে রাখা, ড্রাগ টাইট করে রাখা, এগুলার দিকে খুবই নজর রাখতে হবে। আর সবচাইতে বিশেষ করে যখন টিকিটে যদি বড় মাছ হয়ে যায়, তখন ডানে বামে মাছ যাওয়ার সম্ভাবনা থাকে। তখন সেই মাছটা যাতে সে নিজের সেই সহযোগী যারা আছে তারা আওয়াজ করতে হবে মাছটা ডানে যাচ্ছে বা বামে যাচ্ছে, যাতে পার্শ্ববর্তী বা সামনে অপোজিট সাথে সামনে যেই বাইরেরা ফিশিং করতেছে তাদের সাথে যেন বেজে না যায়। এইটা সবচেয়ে বেশি হলে যে নিজের অভিজ্ঞতা দিয়েই মাছটাকে উঠানোর জন্য চেষ্টা করতে হবে। মাছটা যাতে কোনোভাবে অন্যের বড়শির সাথে প্যাঁচ না দিতে পারে। আর যদি কোনো কারণে আশেপাশে ডালপালা থাকে ইত্যাদি থাকে, সেই অর্থে নিজের ডাক টাইট রেখে মাছটাকে একটু কন্ট্রোল করে নিয়ে রাখতে হবে। আর যিনি ক্যাচিং করেন, আমরা ক্যাচিং ম্যান বলি, তার অভিজ্ঞতারও প্রয়োজন আছে মাছটা ক্যাচিং করতে সময়। অন্তত শিকারির সিগন্যাল না পাওয়া পর্যন্ত মাছটাকে ক্যাচিং করতে যাওয়া ঠিক না। এভাবেই কৃষ্ণতা থাকলে মাছটা উঠে আসবে। নইলে বড় মাছ বিশেষ করে অন্যের বড়শি পেঁচাবেই। সেই অর্থে যদি নিজের এই ব্যক্তিগত এটাকে কি বলে? উপস্থাপনা যদি ভালো থাকে, নিজের ব্যক্তিগত যদি সৌহার্দ্য ভাবটা ভালো থাকে, তাহলে পাশের সিটের শিকারি ভাইও আপনাকে সুযোগ দিবে। আপনি মাছটা সুন্দর মতো উঠায় নিয়ে আসতে পারবেন। কোনো অংশেই এই মাছগুলা যখন হিট হয়ে যায় বা অন্যের বড়শি পেঁচিয়ে যায়, তখন নিজের মেজাজকে কন্ট্রোল রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমি অন্যের সাথে ভালো ব্যবহার করলে সে আমাকে ভালো সুযোগ দিবে। আমি গিয়ে কর্কশ ভাষায় কথাবার্তা বললে, "বড়শিটা কেন উঠাইলেন না? কেন ধরলেন না? কেন আমাকে সুযোগ দেন না?" ইত্যাদি বললে সেও বিরক্ত বোধ করবে। হয়তোবা মাছটা তখন উঠাইতে অনেক ঝামেলা হয়ে যায়। তো কাজেই এটা সর্বোপরি খেয়াল রাখতে হবে। ভদ্র আচরণ, অলওয়েজ ভালো কিছু রিটার্ন পাওয়া। জান, আপনি বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় মাছ ধরছেন। তো মাছ ধরার যখন মাছ ধরতে গিয়েছিলেন, তখন মানে খারাপ কোনো অভিজ্ঞতা আছে কিনা? যে আপনার সবথেকে খারাপ কোনো অভিজ্ঞতা একটু যদি শেয়ার করেন। খারাপ অভিজ্ঞতা বলতে অনেক রকমেরই কিছু বুঝায়। সেটা এরকমও আছে যে মাছ ধরতে গেছি, পাশের সিটওয়ালাদের সাথে ভীষণ ঝগড়াঝাটি ইত্যাদি হয়ে গেছে। এটা এক রকমের খারাপ। মাছ ধরতে গেছি, পুকুর মালিকের দুষ্টামির কারণে পুকুরে মাছ নাই। সে নিয়ে এলাকায় একটা হট্টগোল অবস্থা। মাছ ধরতে গেছি, আবহাওয়ার খারাপের কারণে মাছ হচ্ছে বাট আবহাওয়া ভীষণ খারাপ। এখানেও একটা অভিজ্ঞতার ব্যাপার আছে। এখন বলতে গেলে তো অনেকটাই আছে। তবে ঝগড়াঝাটি ইত্যাদি এগুলা নাই বলি। এগুলা কমবেশ বিভিন্ন পুকুরে হইছে। তবে আ আমার সাথে তেমন একটা না হইলেও আমার পাশের সিটে হইছে বা পুকুরে হইছে। সেগুলা যথাসাধ্য চেষ্টা করেছি পুকুর কর্তৃপক্ষ বা পাশের সিটের মানুষদেরকে নিয়ে শিকারি সুলভ শিকারের যে শৌখিনতা সেটা যেন বজায় থাকে সেজন্য মিস করে দিয়ে
আসার জন্য। তবে আমার ব্যক্তিগত যেগুলো আর কি মাছ ধরার ক্ষেত্রে আবহাওয়ায় ২টা পুকুরের কথা বলব ২ জায়গায়। একটা পুকুর হলো গিয়ে হাজীগঞ্জে। আমরা ১ম দিন মাছ ধরতে বসছি। মোটামুটি মাছ হচ্ছে। আবহাওয়াটা আস্তে, আস্তে খারাপ হইতেছে। পরের রাত্র ইয়া দিন গেল, বিকেল বেলা থেকেই বৃষ্টি বাদল শুরু। রাত্র গেল। পরের দিন সকালেও কম বৃষ্টি দিয়েই মাছ ভালো হচ্ছিল। এমতো অবস্থায় ছিটে পড়ছি, মাছ হচ্ছে। আমরা যারা শিকার করি, যখন মাছ হয়ে যায় তখন আমাদের খাওয়ার কথা মনে থাকে না, না খাওয়া, ইভেন কি বাথরুমে যাওয়ার প্রয়োজন হইলেও আমরা উঠতে চাই না। তো এরকম একটা বৈরী আবহাওয়ায় যখন মাছ হইতেছে, আমিও তখন উঠতেছিলাম না। আমার সাথের যারা ছিল মোটামুটি ৩ জন উপরে উঠে গেছে। আমরা ২ জন মাছ ধরতেছি আর একজন পিছনে আমাদেরকে টোপ রেডি করে দিচ্ছে। এই অবস্থায় পরে আরেকজনও মাছ ধরা বন্ধ করে দিয়ে আমাকে একারে দিয়েই চালিয়ে গেছে। প্রচণ্ড ভিজছি। যেই পরিমাণে আবহাওয়া খারাপ ছিল, ওই বৃষ্টিতে একের পর এক টোপ একটা ফালে আরেকটা ছিপ ধরতে পারি না, এরকম মাছ হচ্ছে। এই বৈরী আবহাওয়ার কারণে আম মাছ ধরা শেষ করে আসছি আমরা। আসার পরে আমি প্রায় ৬-৭ দিন অসুস্থতায় ভুগছি। ঠিক সেম আরেকটা ঘটনা উল্টা ময়মনসিংহে একটা দিঘিতে এরকম খেলতে গেছি। সেখানেও আমরা মাছ ধরতে গেছি। প্রচুর মাছ হচ্ছে আমাদের। আর রৌদ্রর তাপ এত বেশি ছিল যেটা বলার বাইরে, সহ্য করার মতো না। যাকে মাছ হিট করার জন্য, থ্রো করার জন্য বড়শিটা দিলাম, আমার ভাগিনা রাসেল, তার নামটা না বললেই না। সে রাসেলকে আমি বহুত কষ্টে সিটে বসায় রাখছি একটা ছাতি দিয়ে, যে তোর ডিউটি শুধু টোপটা থ্রো করে মাছটা হিট করে দিবি, যা রোদ্রে তোর বাইরে হইতে হবে না। মাছ রোদ্রে বাইরে হলে উঠাইতে হলে, খেলতে হলে আমি খেলবো, উঠাবো। ওইখানে আমাদের পার্শ্ববর্তী মাচায় আমরা ২ টা মাচায় নিয়ে খেলছি। আমাদের গাপ্পার ভাইও ছিলেন। গাপ্পার ভাইরাও খেলছেন। একই অবস্থা। গাপ্পার ভাইও ওই টোপ থ্রো করছে আর মাছটা হিট করছে। ২ জন এত পরিমাণে মাছ ধরছে আ হিট হইছে। এখন ওই খেলতে নামতে চাইতে কেউ রাজি না। তাপ এত রৌদ্রের তাপ বেশি ছিল। এই তাপ দিয়ে আমি মাছগুলারে মোটামুটি কন্ট্রোল করে খেলার চেষ্টা করছি। কিছু নষ্টও করছি, বেশিরভাগই উঠাইতে পারছি। ওই খেলা শেষ করে আসার পরেও আমি প্রায় ১২-১৩ দিন অসুস্থতা হইছি। আমার খুব অসুবিধা গেছে এবং ওই অসুখের পরেই আমার শারীরিক একটা জিনিস ছিল না, কখনোই অনুভব করি নাই। ওই অসুখের পরেই এটা অনুভব হইছে। ডায়াবেটিসের একটু প্রবলেম দেখা দিছে। এটা যে ওইটার কারণেই তা না। কিন্তু ওই অসুখের পরেই যান বিভিন্ন টেস্ট করা হইল। আমার এই জ্বর ভালো হইতেছে না, আমার মাথা ঘুরানি কমতেছে না। আমার মাথা প্রচণ্ডভাবে ব্যথা ছিল, যেটা বলার বাইরে। এটা সম্পূর্ণটাই ডাক্তারদের অভিমত ছিল যে, "আপনি প্রচণ্ড তাপে ছিলেন। আপনার এই তাপের কারণ থেকে এগুলো হইছে। আপনার দীর্ঘ সময় রেস্টে থাকতে হবে। থাকলে পরে একটু হবেন।" ছিলাম মোটামুটি ১-১.৫ মাসের মতো, অন্য কোথাও আর ফিশিং এ যাইতে পারি নাই। তো এই ২ টা জিনিস আমার মাছ ধরতে গেলে মনে থাকবে, যেন ঝড় তুফানের মাছ ধরা এবং রৌদ্রের তাপের মাছ ধরা। এগুলা যে আসলেই একটা বয়স আছে, এই বয়সে আসলে পরিত্যাগ করাই ভালো। তা আমি সকল শৌখিন মৎস্য শিকারী ভাইদেরকে অনুরোধ করব, আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, যে ভাই মাছ ধরবেন, ফার্স্ট নিজের সেফটি, ফ্যামিলির সেফটি, পারিপার্শ্বিকতার সেফটি দেখেই মাছ ধরবেন। কারণ নিজে বেঁচে থাকলে দীর্ঘদিন, সুস্থ থাকলে মাছ ধরা যাবে, অসুস্থ হয়ে গেলে তো ধরতে পারবেন না। কাজেই এটার দিকে খেয়াল রাখবেন। খামখেয়ালিপনা আমার মতো করবেন না। আমি যেটা করেছিলাম সেটা আসলে নেহাত ভুল হইছে আমার। আমি সকলকে অনুরোধ করব, সবাই এই সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফিশিং করতেন। চায়না দুয়ারি, তারপরে কারেন্ট জাল, ব্যাট জাল, এগুলা দিয়ে মাছ এমনভাবে ধরা হয়, ওটাতে মাছের রেণুটা পর্যন্ত, ডিমটা পর্যন্ত চলে আসে, নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বেশি ক্ষতিকারক হলো গিয়া কারেন্ট জাল, কারেন্টের হিট দিয়েও মাছ ধরা হয়। এই একটা কারণ মাছ কমে যাওয়ার। আরও কারণ আছে। আমাদের বাংলাদেশের বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ওইভাবে পরিবেশ তৈরি করা হয় না। এই যে ইন্ডাস্ট্রিয়াল এর যে বর্জ্য পদার্থগুলা এক জায়গায় সংরক্ষণ করবে। এটা সবাই সবাইর কস্টিং বাঁচানোর জন্য সহজভাবে এটা নদীতে ঢেলে দেয়, বিলে ঢেলে দেয়। এই বিলে ঢেলে দেওয়ার কারণে, নদীতে ঢেলে দেওয়ার কারণেও মাছের আবাদ নষ্ট হয়ে যাচ্ছে। মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।
আমরা যারা নতুন শিকারী আছি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে কিভাবে মাছ বেশি পাওয়া যায় বা কি প্রথম দিকে কি টোপ কি চার এই বিস্তারিত যদি কিছু বলতেন। ধন্যবাদ। নতুন শিকারী যারা আছে আমাদের এই শিকার জগতের সাথে সম্পৃক্ত হইতেছে, তাদের আসলে সবসময় একটু খেয়াল রাখতে হবে যে আমরা সিনিয়র শিকারী ভাইরা কিভাবে মাছ ধরতেছে তাদের সাথে আমরা যাব, তাদের পাশে বসবো, তাদের সহযোগিতা করব। করে, করে আমরা আস্তে আসলে টোপ সম্বন্ধে আইডিয়া নেব, ছিপ সম্বন্ধে আইডিয়া নেব, বড়শি সম্বন্ধে আইডিয়া নেব, কোন টোপ দিয়ে কোন মাছ ধরা যাবে সেই আইডিয়া নেব। আর বিশেষ করে এখন তো সবই YouTube, Facebook ইত্যাদি চ্যানেলে পাওয়া যায়। সেগুলোরও ফলো করে, করে নিজে প্র্যাকটিক্যালি সেগুলা এপ্লাই করার চেষ্টা করব। এইভাবে নতুন শিকারীরা আস্তে, আস্তে অভিজ্ঞ হবে। আর সর্বপ্রথম হলো গিয়া শিখে, কাগজে কলমে শিখে আর কার থেকে শুনেই কিছু করার মাছ শিকারের ওইভাবে অভিজ্ঞতা হয় না। অভিজ্ঞতা আসলে হয় হইলে গিয়ে নিজে শিকার করতে, করতেই অভিজ্ঞতাটা সৃষ্টি হয়। কার থেকে চার নিবেন, কার থেকে আপনি এই যেটাকে আমরা পিঁপড়ার ডিম, এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাষায় বলে, কেউ লাসা বলে। তার কাছে কোন দোকানে গেলে আমি এটা একটু ভালো পাবো এবং কোন সিজনে এটা ভালো পাওয়া যায়। সকল সিজনে এটা ভালো পাওয়া যায় না। বিশেষ করে শীতের সময় ডিমের খুবই ক্রাইসিস থাকে। ডিম হয়ই না। ডিমটা আসলে গ্রীষ্মকালে একটু বেশি। আবার গ্রীষ্মকালে কিন্তু মাছও হয় কম। তখন আমরা বেশি একটা বড়শিও পাই না। আমরা বর্ষা সিজন থেকে ধরে শীতের সিজনটা পর্যন্ত এই মাছটা ধরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন তো আগে একটা প্রবণতা ছিল শুধু বর্ষাকালেই মাছ শিকার হতো। আর এখন তো ১২ মাসই মাছ শিকার হয়। তো সেই হিসাবে নতুন শিকারী ভাইদেরকে আমি বলবো নিজের কর্ম ঠিক রেখে, পরিবার-পরিজনকে ঠিক রেখে, পারিপার্শ্বিকতা সবকিছু ঠিক রেখে তারপরে ফিশিংয়ে আসবা ভাই। ফিশিংয়ে আসলেই দীর্ঘ সময় নষ্ট হয়, প্রচুর অর্থ নষ্ট হয়, অনেক রকমেরই আ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলোকে ওভারকাম করেই শিকার করতে আসবেন। বিশেষ করে যারা চাকরিজীবী ভাই আছেন, তাদের এই বিষয় যেন না হয় আমি তাদের জন্য দোয়া করি। ব্যবসায়ী ভাইরা হয়তোবা এটা করতে পারেন। তার নিজস্ব ব্যবসা একটু সময় গেলে অসুবিধা হবে না। আর চাকরিজীবী ভাইদের জন্য ছুটির দিন, তার ফ্যামিলিকে সময় দিবেন, সেটাই আশা করি। সর্বোপরি শখ থাকলে মাঝে মধ্যে করবেন। আমাদের মতো যারা হয়ে গেছি, এরকম যেন নিশাখোর না হয়ে যাই এই শিকারির জন্য। এটা ছোট ভাইদের প্রতি আমার এই অনুরোধ রইল। তো আরেকটা জিনিস এখানে এড করা যায় যেমন শৌখিনতা মাছ শিকারটা আসলে শৌখিনতার মধ্যে রাখতে হবে। এটাকে নেশা হিসাবে গ্রহণ করা যাবে না। হ্যাঁ, মানে এক্সাক্টলি। যে পিঁপড়ার যে ডিমটা আছে এই ডিমটা দীর্ঘদিন কিভাবে আমরা সংরক্ষণ করতে পারবো আরকি। যখন ডিমের দাম একটু কম হয় তখন অনেকেই সংরক্ষণ করে যারা অভিজ্ঞ শিকারী। তো এটা কিভাবে করতে পারবো? এই ডিমটা আমরা সংরক্ষণ করতে পারি এরকমভাবে। বিশেষ করে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমার অভিজ্ঞতা হলো গিয়া ডিমগুলারে ২-৩ টা স্তরে ওই টিস্যু দিয়ে বক্স করে আ একেবারে এয়ার টাইট করে আমরা ডিপে রেখে দেই। আ এটা আমরা দীর্ঘদিন ৪-৫ মাসেও কিছু হবে বলে এরকম হয় না। আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করে মজা পেয়েছি। তবে এই যখনই খেলবো এই ডিমটা দিয়ে খেয়াল রাখতে হবে যতটুক খেলবো ততটুকুই বাইর করব। মানে যেই পরিমাণে আজকে আমি ব্যবহার করব, সবটাই একসাথে না। এখন খেলবো আমার সারাদিনে ডিমের প্রয়োজন আছে ২ কেজি, আমি এখন নামাবো ০.৫ কেজি। একসাথে ২ কেজি বাইর করে দেব। ফলে ডিমটা সুন্দরভাবে খেলা যায় আর ডিমটা ঝরঝরাও দেখা যায়। ওই নতুন ডিমের মতোই ব্যবহার করা যায়। আর ডিমগুলার সব একসাথে নামাইয়া ফেললে ডিমটা যখন পানি ছেড়ে যায়, তখন ডিমটা নষ্ট হয়ে যায়। ওই ডিমটা দিয়ে খেলা তেমন একটা থাকে না। এভাবে সংরক্ষণ করাটাই আমার মতে ভালো। শিকারী কল্যাণ তহবিল যে শিকারী দুস্থ শিকারীদের নিয়ে কাজ করছে এই সম্বন্ধে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা শৌখিন শিকারী বলতে একটু যারা শিকার করার মতো ক্ষমতা সম্পন্ন অর্থ ব্যয় করতে পারে তাদেরকেই বুঝাই। সেই সাথে আমাদের সাথে দুস্থ শিকারী বলতে আমাদের শিকারের সাথে যারা হেল্পিং হ্যান্ড হিসেবে থাকে, সাহায্যকারী হিসেবে থাকে তাদেরকে বলি। বা কিছু শিকারী আছে যারা শিকার আসলে একসময় করছেন, একসময় নিজের কর্মক্ষমতা ছিলেন, কর্ম করতে পারছে, শিকার ব্যয় করতে পারছে। এখন
করতে পারে না, তারপরও শখ তো আর মরে যায় না, শখ সবসময় থাকে। তো সেই অর্থে আমরা এই দুস্থ শিকারী বলতে তাদেরকে বুঝাই যারা শিকার করতে এসে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার আক্রান্ত হয়ে যায়। যেমন অ্যাক্সিডেন্ট হলে হাত পা ভেঙে যায়। এরকম অনেক শিকারীকে আপনারা দেখবেন শিকারী কল্যাণ তহবিলের পেজে গেলে, শিকারী কল্যাণ তহবিল নামে একটা পেজও আছে। সেই পেজে গেলে বহু দুস্থ শিকারীদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করেছি এই শিকারী কল্যাণ তহবিলের মাধ্যমে। আর এই শিকারী কল্যাণ তহবিলের অর্থটাও শিকারীদের দ্বারাই বেশিরভাগ আসে। সেই সাথেও যেমন আমাদেরকে শিকারীকে অনেক ভাই, অনেক বিত্তবান ব্যক্তি আছেন যারা পছন্দ করেন, ব্যক্তিগত সম্পর্ক আছে। এই সম্পর্কের কারণেও তারা শিকারী কল্যাণ তহবিলকে অনেক রকমের অর্থ দিয়ে সহযোগিতা করে। সেই অর্থটাকেই আমরা চেষ্টা করি দুস্থ শিকারী বলতে অসুস্থ, অনেক রকমের প্রবলেম। আমরা বিভিন্ন গত কয়েক বছরে ক্যান্সার আক্রান্ত শিকারী, তারপরে চক্ষু নষ্ট হয়ে গেছে এমন শিকারী, অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে গেছে এমন শিকারী, আরও জটিল রোগে আক্রান্ত শিকারী যারা অর্থের অভাবে চিকিৎসা নিতে কষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে আমরা বিভিন্নভাবে দিয়ে যাচ্ছি। তা আমার আপনাদের এই পেজের মাধ্যমে শিকারী ভাইদের প্রতি একটা আবেদন রইল। আজকের যে আড্ডা দিলাম আমার কাছে বেশ প্রাণবন্ত এবং খুবই মজা লাগলো এই কনকনে শীতের ভিতরে। শিকারী কল্যাণ তহবিলের পেজের সাথে আপনারা সংযুক্ত হন, নিজে শিকার করুন, অপরকে শিকার করার জন্য সহযোগিতা করুন। দুস্থ শিকারীদের চিকিৎসায় সাহায্যার্থে আপনারা কিছু কিছু করে হলেও প্রতি মাসে দান করুন। মাত্র ১০০ টাকা করে দিয়ে বছরে ১২০০ টাকা দিয়ে আপনারা শিকারী কল্যাণ তহবিলের দাতা সদস্য হিসাবে সম্পৃক্ত হয়ে যান। এই উদাত্ত আহ্বান রাখছি আপনাদের কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাকসুদ এনজয় ব্লগ থেকে। আপনি এই বৈরী আবহাওয়ার মধ্যে আমাদের সাথে অনেক সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এবং আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আপনাদের এই পেজের সফলতা আসুক আমি সে কামনা করি, এবং আপনাদের মাধ্যমে আমি আমার জীবনের ব্যক্তি অভিমতগুলো প্রকাশ করলাম। সেগুলো দিয়ে যদি কারোর কোনো উপকার হয় তাহলে নিজেকে ধন্য মনে করব। আর যদি আমার এই কথায় যদি কোনো শিকারী কোনোভাবে মনে কোনো ব্যথা দিয়ে থাকি, সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। এই পেজের সাফল্য কামনা করি। আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুরা, আজকে অভিজ্ঞ শিকারীর সাথে আমরা অনেক সুন্দর সময় কাটালাম, অনেক সুন্দর আড্ডা দিলাম। আড্ডা কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন, এবং ভবিষ্যতে আমাদের পেজে নিয়ে আসবো অনেক অভিজ্ঞ শিকারীকে। তো আমাদের সঙ্গেই থাকুন।